আসসালামু আলাইকুম। আজকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিগত 10 বছরে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেই কোয়েশ্চেনগুলোর শর্টকাট সলিউশন প্লাস ব্যাখ্যা আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন তাহলে শুরু করি। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি, কোন হ্যালাইডটি পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না? কোন হ্যালাইডটি পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না? এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সিম্পল এই রিলেটেড দু একটা ইনফরমেশন যদি আপনি মনে রাখতে পারেন তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। মনে রাখবেন এই যে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড এবং কার্বন টেট্রাক্লোরাইড এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড এবং কার্বন টেট্রাক্লোরাইড ব্যতীত অন্যান্য যে হ্যালাইডগুলো আছে এগুলা পানির সংস্পর্শে আর্দ্র বিশ্লেষিত হয়। দ্যাট মিনস আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি এই যে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড এবং কার্বন টেট্রাক্লোরাইড এগুলা কিন্তু পানির সংস্পর্শে আর্দ্র বিশ্লেষিত হয় না। এই দুইটা ছাড়া আর যে হ্যালাইডগুলো আছে এগুলা পানির সংস্পর্শে কি হয়? আর্দ্র বিশ্লেষিত হয়। যেমন নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইড এগুলা কিন্তু পানির সংস্পর্শে আর্দ্র বিশ্লেষিত হয়। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে যে কোন হ্যালাইডটি পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না। আমরা দেখেছিলাম নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড এবং কি কার্বন টেট্রাক্লোরাইড এই দুইটা যৌগ পানির সংস্পর্শে আর্দ্র বিশ্লেষিত হয় না। এই দুইটার মধ্যে অপশনে দেখেন ডিটা আছে, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, যেটা পানির সংস্পর্শে আর্দ্র বিশ্লেষিত হবে না। বাট অন্যান্য যে হ্যালাইডগুলো আছে এগুলো পানির সংস্পর্শে আর্দ্র বিশ্লেষিত হবে। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি? নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। আপনি যদি এই রিলেটেড ইনফরমেশনটা মনে রাখতে পারেন তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি, কোন মৌলের পরমাণুর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি মূলত এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। এই ধর্মের সিস্টেমটা হচ্ছে এরকম, একই পর্যায়ে বাম হতে ডানে গেলে পরমাণুর আয়নীকরণ শক্তি কি পায়? বৃদ্ধি পায়। তো আমি যদি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে একটু কেস স্টাডি করে আপনাকে বুঝাই, দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তো ধর্ম অনুযায়ী আমি যতই এই পাশ থেকে এই পাশে যাব, দ্যাট মিনস বাম দিক থেকে ডানে যাব, তাহলে ততই পরমাণুর আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাওয়ার কথা। বাট দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে এখানে দুইটা এক্সেপশনাল কেস আছে, একটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে। খুব ভালো করে খেয়াল করেন, ধর্ম অনুযায়ী আমার অক্সিজেনের আয়নীকরণের শক্তি নাইট্রোজেনের চেয়ে বেশি হওয়ার কথা। বাট এক্সেপশনাল কেসটা হচ্ছে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তিটা অক্সিজেন অপেক্ষা কি বেশি। এটা হচ্ছে এক্সেপশনাল কেস। হওয়ার কথা অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি, বাট এখানে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তিটা অক্সিজেন অপেক্ষা বেশি। এটা হচ্ছে এক্সেপশনাল কেস। ঠিক সেম ওয়ে এই যে বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে, বোরন যেহেতু বেরিলিয়ামের চেয়ে ডানে তাহলে বোরনের আয়নীকরণ শক্তিটা বেশি হওয়ার কথা। বাট এখানে এক্সেপশনাল কেসটা হচ্ছে বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তিটা বোরন অপেক্ষা বেশি, অর্থাৎ হওয়ার কথা বোরনের আয়নীকরণ শক্তি বেশি, বাট এখানে এক্সেপশনাল কেসটা হচ্ছে বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তিটা বোরন অপেক্ষা বেশি। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে, এখানে যে মৌলগুলো দেওয়া আছে সেগুলো যদি আপনি সাজান, এখানে সবগুলো হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। তো দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো যদি দেখেন আপনি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তো দেখেন এখানে কি কি আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, দেন হচ্ছে কার্বন আছে, দেন হচ্ছে বোরন আছে। এই চারটা আমার অপশনে দেওয়া আছে, একটু খেয়াল করেন আপনি। তো এখানে সিস্টেম অনুযায়ী অক্সিজেনের আয়নীকরণ শক্তিটা সবচেয়ে বেশি হওয়ার কথা, যেহেতু একই পর্যায়ে আমি যতই বাম হতে ডানে যাব ততই আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাওয়ার কথা। বাট এখানে এক্সেপশনাল কেস হচ্ছে অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তিটা সবচেয়ে কি বেশি। দ্যাটস ওয়াই এখানে আমার কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি? নাইট্রোজেন। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি, নিম্নের কোনটির স্ফুটনাঙ্গ সবচেয়ে বেশি?
হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইড। অপশনে যেগুলো দেওয়া আছে এগুলাকে মূলত হাইড্রাসিড বলা হয়। কি বলা হয়? হাইড্রাসিড। হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের সমন্বয়ে যে গঠিত যৌগগুলা এগুলোকে হাইড্রাসিড বলা হয়। এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য, এই হাইড্রাসিড টাইপের এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে এই দুইটা রিলেটেড ইনফরমেশন মনে রাখতে হবে। মনে রাখবেন এই হাইড্রাসিড সমূহের স্ফুটনাঙ্গের ক্রমটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইড। অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্গ হচ্ছে সবচেয়ে বেশি আর সবচেয়ে কম হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। আর পাশাপাশি এটার সাথে কম্পেয়ার করে এই জিনিসটা মনে রাখবেন, হাইড্রাসিড সমূহের তীব্রতা বা শক্তির ক্রমটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, দেন হাইড্রোজেন ব্রোমাইড, দেন হাইড্রোজেন ক্লোরাইড, দেন হাইড্রোজেন ফ্লোরাইড। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন স্ফুটনাঙ্গের ক্ষেত্রে হাইড্রোজেন ফ্লোরাইডটা হচ্ছে সবচেয়ে বেশি আর তীব্রতা বা শক্তির ক্রমের ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ সবচেয়ে কম। এই দুইটা রিলেটেড ইনফরমেশন আপনি কম্পেয়ার করে যদি মুখস্থ করতে পারেন, ভর্তি পরীক্ষায় এই দুইটা রিলেটেড ইনফরমেশন থেকে প্রায় সময় কোয়েশ্চেন হয়, তাহলে আপনি ওই টাইপের কোয়েশ্চেনগুলো তখন ইজিলি সলভ করতে পারবেন। দ্যাট মিনস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? নিম্নের কোনটির স্ফুটনাঙ্গ সবচেয়ে বেশি? আমরা দেখেছিলাম হাইড্রাসিড সমূহের ক্ষেত্রে স্ফুটনাঙ্গের ক্রম হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, দেন হাইড্রোজেন ক্লোরাইড, দেন হাইড্রোজেন ব্রোমাইড, দেন হচ্ছে কি হাইড্রোজেন আয়োডাইড। দ্যাট মিনস স্ফুটনাঙ্গ সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? হাইড্রোজেন ফ্লোরাইড। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি, কোন যৌগটিতে হাইড্রোজেন বন্ধন নেই? এই হাইড্রোজেন বন্ধন গঠন সম্পর্কিত একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় বারবার রিপিট হয়। আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠনের শর্তটা আপনাকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে। আপনি মনে রাখবেন হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত হচ্ছে হাইড্রোজেনের পাশেই, এই জিনিসটা আমরা অনেকেই মিস্টেক করি, হাইড্রোজেনের পাশে যদি উচ্চতর ঋণাত্মক মোল, সাপোজ ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, এই মোলগুলো যুক্ত থাকে তাহলে অনলি সেই ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন গঠন সম্ভব। এখন আমরা যেটা কনফিউশনে পড়ি সেটা হচ্ছে এই যে তড়িৎ ঋণাত্মক মোলগুলা যদি ওই কম্পাউন্ডের অন্য জায়গায় প্রেজেন্ট থাকে বাট হাইড্রোজেনের পাশে না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন হবে না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আর এখানে আমি হাইড্রোজেন বন্ধন গঠনের কিছু এক্সাম্পল, কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করেছি। এই এক্সাম্পলগুলো আপনি অবশ্যই মনে রাখবেন। যেমন পানি, অ্যামোনিয়া, এই যে এখন যে অ্যাসিড, সকল জৈব অ্যাসিড কিন্তু হাইড্রোজেন বন্ধন। কারণ কেন দেখেন, আপনি যদি জৈব অ্যাসিডের গাঠনিক সংকটটা একটু ভেঙে লেখেন, দেখেন এই যে এই জৈব অ্যাসিডের মধ্যে এই যে হাইড্রোজেনের পাশে কিন্তু উচ্চতর ঋণাত্মক মোল অক্সিজেন আছে। দ্যাটস ওয়াই সকল জৈব অ্যাসিড সমূহ কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করে। আর আপনি যদি অ্যালকোহলের গাঠনিক সংকটটা একটু ভেঙে লেখেন, সেটা তো আপনি বুঝতেই পারতেছেন, এই যে অক্সিজেনের পাশে এই যে উচ্চতর ঋণাত্মক মোলের পাশেই কিন্তু হাইড্রোজেন আছে। দ্যাটস ওয়াই সকল অ্যালকোহল সমূহ হাইড্রোজেন বন্ধন গঠন করে। বাট অ্যালডিহাইডের ক্ষেত্রে আপনি যদি গাঠনিক সংকেতটা দেখেন, এই যে অ্যালডিহাইডের সাথে যদি আপনি গাঠনিক সংকেতটা দেখেন তাহলে দেখেন হাইড্রোজেনের পাশে কিন্তু উচ্চতর ঋণাত্মক মোল নেই, হাইড্রোজেনের পাশে আছে কিন্তু কার্বন। দ্যাটস ওয়াই অ্যালডিহাইডগুলা হাইড্রোজেন বন্ধন গঠন করে না। দ্যাট মিনস আমরা যে জিনিসটা দেখলাম এখান থেকে, সকল জৈব অ্যাসিড এবং সকল অ্যালকোহল সমূহ কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করে, বাট অ্যালডিহাইড সমূহ হাইড্রোজেন বন্ধন গঠন করে না। সেটা আপনি বুঝতে পারবেন যদি আপনি অ্যালডিহাইডের গাঠনিক সংকেতটা দেখেন, এই যে হাইড্রোজেনের পাশে কিন্তু তড়িৎ ঋণাত্মক মোল অক্সিজেন নেই, এটা আছে কিন্তু কার্বন। দ্যাটস ওয়াই অ্যালডিহাইডগুলো আমার হাইড্রোজেন বন্ধন গঠন করবে না। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। দ্যাট মিনস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? কোন যৌগটিতে হাইড্রোজেন বন্ধন নেই? এই যে অ্যালকোহল সমূহ হাইড্রোজেন বন্ধন গঠন করে, অ্যাসিড সমূহ হাইড্রোজেন বন্ধন গঠন করে, বাট আমরা দেখেছিলাম এই যে অ্যালডিহাইডগুলা কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করে না। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে? অ্যালডিহাইড। কারণ আপনি যদি অ্যালডিহাইডের গাঠনিক সংকেতটা আঁকেন তাহলে আপনি দেখবেন যে এইরকম, যেটা হাইড্রোজেনের পাশে তড়িৎ ঋণাত্মক মোল আছে, তড়িৎ ঋণাত্মক মোল অক্সিজেন নেই, আছে কিন্তু কার্বন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি? অ্যালডিহাইড। কোন যৌগটি পানিতে দ্রবণীয়? বেরিয়াম সালফেট, লেড সালফেট, লেড সালফাইড এবং সোডিয়াম সালফেট। ধাতুসমূহের কার্বনেট এবং সালফেট লবণসমূহের মধ্যে
কোনগুলা পানিতে দ্রবণীয়, এই টাইপের একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় বারবার রিপিট হয়। তার জন্য আপনাকে এই রিলেটেড কয়েকটা ইনফরমেশন যদি মাথায় রাখতে পারেন, তাহলে ধাতুসমূহের কার্বনেট এবং সালফেট লবণের পানিতে দ্রবণীয় এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। মনে রাখবেন, ক্ষার ধাতুর কার্বনেট লবণগুলা পানিতে দ্রবণীয়। ক্ষার ধাতুর যতগুলো কার্বনেট লবণ আছে সবগুলাই পানিতে দ্রবণীয়, এটা এক কথায়। আর ক্ষার ধাতু ছাড়া অন্যান্য যে ধাতুগুলো আছে এগুলার কার্বনেট লবণ কিন্তু পানিতে অদ্রবণীয়। এখন ক্ষার ধাতুসমূহ কোনগুলো সেটা তো আমরা জানি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আমরা এটাকে মনে রেখেছিলাম, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, এই সেন্টেন্স দিয়ে এই ক্ষার ধাতুসমূহ মনে রাখতাম আমরা। এই যে এই ধাতুগুলার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের এই ক্ষার ধাতুসমূহের অনলি কার্বনেট লবণগুলো পানিতে দ্রবণীয়। এই ধাতু ছাড়া অন্যান্য যে ধাতুগুলো আছে ওই ধাতুগুলার কার্বনেট লবণ কিন্তু পানিতে কি হবে, অদ্রবণীয় হবে। আর হচ্ছে সালফেট লবণ। সালফেট লবণগুলো পানিতে দ্রবণীয়, বাট আপনাকে এক্সেপশনাল দুইটা কেস মনে রাখতে হবে। একটা হচ্ছে আংশিক দ্রবণীয় সালফেট, আর একটা হচ্ছে অদ্রবণীয় সালফেট। অর্থাৎ আপনি যদি আংশিক দ্রবণীয় সালফেট এবং অদ্রবণীয় সালফেটের এক্সাম্পলগুলো মনে রাখতে পারেন, তাহলে বাকিগুলা এই এক্সাম্পলগুলো ছাড়া বাকি যেই সালফেটগুলো আছে সবগুলো সালফেট লবণী পানিতে কি হবে, দ্রবণীয় হবে। তো আংশিক দ্রবণীয় সালফেটের মধ্যে আছে ক্যালসিয়াম সালফেট, মার্কিউরি সালফেট এবং সিলভার সালফেট। আর অদ্রবণীয় সালফেটের মধ্যে আছে বেরিয়াম সালফেট, লেডের সালফাইড এবং স্ট্রনশিয়াম সালফেট। এইগুলো হচ্ছে অদ্রবণীয় সালফেট। এই কয়েকটা রিলেটেড ইনফরমেশন যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন। যেমন আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, নিম্নের কোন যৌগটি পানিতে দ্রবণীয়? এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সবগুলো সালফেট। তো আমরা দেখেছিলাম সালফেট লবণগুলো পানিতে দ্রবণীয় হয়, বাট কিছু এক্সেপশনাল কেস আছে, কিছু আংশিক দ্রবণীয় সালফেট আছে, কিছু অদ্রবণীয় সালফেট আছে। এইগুলা বাদ দিয়ে সবগুলো সালফেটই পানিতে দ্রবণীয়। তো এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া হচ্ছে বেরিয়াম সালফেট, লেডের সালফেট, এগুলো হচ্ছে আমার অদ্রবণীয় সালফেটের উদাহরণ। দ্যাট মিনস এইগুলা ছাড়া অপশনে আর যেটা আছে সেটা কি হবে, দ্রবণীয় হবে, পানিতে দ্রবণীয় হবে, অর্থাৎ দ্রবণীয় সালফেট হবে। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি, সোডিয়াম সালফেট। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কার্বনেট এবং সালফেটের এই কয়েকটা রিলেটেড ইনফরমেশন ভর্তি পরীক্ষার জন্য আপনাকে মুখস্থ করতে হবে। নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখেন, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কোন প্রকৃতির? নিরপেক্ষ, অ্যাসিডীয়, উভধর্মী না ক্ষারীয়? এই টাইপের কোয়েশ্চেনটা সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সোডিয়াম কার্বনেটের সাথে জলীয় দ্রবণ, দ্যাট মিনস পানির সাথে বিক্রিয়া ঘটাবেন। তো সোডিয়াম কার্বনেট এই কম্পাউন্ডটা ভেঙে আমরা দুইটা আয়ন পাবো, একটা হচ্ছে সোডিয়াম আয়ন আর একটা হচ্ছে কার্বনেট আয়ন। আর পানিকে ভেঙে আমরা দুইটা আয়ন পাবো, একটা এস প্লাস আর একটা কি ওএস মাইনাস আয়ন। তো এখানকার পজিটিভটা এখানকার নেগেটিভের সাথে এইটা হবে, ঠিক সেম ও এখানকার নেগেটিভটা এখানকার পজিটিভের সাথে অ্যাড হবে। তো আপনি ইজিলি একটা কম্পাউন্ড পাবেন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর একটা কম্পাউন্ড পাবেন হচ্ছে H2CO3, যেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। তো এখানে দেখেন, এই যে এই সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে যখন আপনি বিক্রিয়াটা সংগঠিত করালেন, তখন এখানে একটা উৎপাদ যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটা কি শক্তিশালী ক্ষার। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণটা কি হবে, ক্ষারীয় হবে। কারণ কেন, এখানে একটা উৎপাদ তৈরি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটা শক্তিশালী ক্ষার। দ্যাটস ওয়াই আমরা অবভিয়াসলি বলতে পারি যে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণটা কি হবে, ক্ষারীয় হবে। দ্যাটস ওয়াই আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কোন প্রকৃতির হবে, ক্ষারীয় হবে। যেহেতু সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের একটা বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, যেটা একটা শক্তিশালী ক্ষার। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি, নিম্নের কোন আয়নটিকে অম্লীয় মাধ্যমে সালফাইড হিসেবে অধিক্ষেপিত করা যায় না? এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসিড অধিক্ষেপিত সালফাইড আছে টোটাল 60টা। কয়টা? 60টা। অর্থাৎ 60টা মৌলকে অম্লীয় মাধ্যমে সালফাইড হিসেবে অধিক্ষেপিত করা যায়। মৌলগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলেও কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন। যেমন আর্সেনিক, বিসমাথ, ক্যাডমিয়াম, মার্কারি, স্টিবিয়াম অর অ্যান্টিমনি, টিন সালফাইড, এই 60টা মৌলগুলা অম্লীয় মাধ্যমে সালফাইড হিসেবে অধিক্ষেপিত হয়। আপনি এইসব কম্পাউন্ড থেকে কিন্তু আয়নগুলা বের করতে পারবেন। যেমন As2S3, এখানে হচ্ছে আর্সেনিক 3+, আর এই যে বিসমাথ, এখানে হচ্ছে বিসমাথ 3+, এভাবে বের করতে পারবেন। এখানে জিঙ্ক
SnS এটার ক্ষেত্রে হচ্ছে টিন 2+, আর এটা Sb2S3 এটার ক্ষেত্রে হচ্ছে Sb3+। অর্থাৎ এইসব কম্পাউন্ড থেকে কিন্তু আপনি আয়নগুলা বের করতে পারবেন। তবে আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাসিড অধিক্ষেপিত সালফাইড আছে টোটাল 60টা, এবং ওই 60টা যদি আপনি কম্পাউন্ডও মনে না রাখতে পারেন, অ্যাটলিস্ট মোলগুলা মনে রাখবেন, যে আর্সেনিক, বিসমাথ, ক্যাডমিয়াম, মার্কারি, এই যে অ্যান্টিমনি এবং টিন, এই মোলগুলোও যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন। দ্যাট মিনস আমরা যদি এখন এই কোয়েশ্চেনটা সলভ করি যে নিম্নের কোন আয়নটিকে অম্লীয় মাধ্যমে বা অ্যাসিডীয় মাধ্যমে সালফাইড হিসেবে অধিক্ষেপিত করা যায় না, আমরা দেখলাম যে টিন এবং অ্যান্টিমনি এবং আর্সেনিক এই তিনটা মোলকে অম্লীয় মাধ্যমে সালফাইড হিসেবে কি করা যায়, অধিক্ষেপিত করা যায়। বাট যেটা ছিল না হচ্ছে নিকেল 2+, যেটাকে অম্লীয় মাধ্যমে সালফাইড হিসেবে কি করা যায় না, অধিক্ষেপিত করা যায় না। এই যে 7টা মোলের কথা আমি বললাম যেগুলা অম্লীয় মাধ্যমে সালফাইড হিসেবে অধিক্ষেপিত করা যায়, এগুলো আপনি অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি, নিম্নের কোনটিতে sp2 সংকরণ অনুপস্থিত? নিম্নের কোনটিতে sp2 সংকরণ নেই? এই সংকরণ অরবিটাল সম্পর্কিত একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় প্রায় সময় দেখা যায়। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আপনাকে একটা চার্ট দিলাম যে রিলেটেড ইনফরমেশন সম্পর্কিত, এই চার্টটা আপনি মনে রাখবেন, অথবা আপনার বইয়েও কিন্তু এই টাইপের একটা চার্ট আছে, বাট আপনার বইয়ের চেয়ে আমার এই চার্টটা কিন্তু অনেক সাজানো গোছানো। আপনি চাইলে এই চার্টটা নোট করে রাখতে পারেন। যেমন এই যে 3টা সংকরণ সবচেয়ে বেশি রিপিট হয়, এটা হচ্ছে sp, sp2 এবং sp3। sp ক্ষেত্রে সংকরিত অরবিটাল 2টা, অনুর আকৃতি হচ্ছে সরলরৈখিক, বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেই এক্সাম্পলগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি মনে রাখতে পারেন। বেরিলিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে একটা ত্রিবন্ধন যুক্ত যৌগ, যেটা হচ্ছে ইথাইন, ঠিক আছে। আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর sp2 এর ক্ষেত্রে সংকরিত অরবিটাল হচ্ছে 3, অনুর আকৃতি হচ্ছে ত্রিভুজাকার, বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, এবং এটা হচ্ছে অ্যালকিন দ্বিবন্ধন যুক্ত, যেটা হচ্ছে একটা ইথিন, ঠিক আছে। দেন হচ্ছে গ্রাফাইট এবং বেনজিন, এগুলো হচ্ছে sp2 সংকরণ। দেন হচ্ছে sp3 সংকরণ। sp3 এর ক্ষেত্রে সংকরিত অরবিটাল আছে 4টা, অনুর আকৃতি হচ্ছে চতুস্থলকীয় টেট্রাগোনাল। sp3 এর ক্ষেত্রে অনুর আকৃতির ক্ষেত্রে কিছু জায়গায় এক্সেপশনাল আছে, যেমন চতুস্থলকীয় যে টেট্রাগোনাল, এই চতুস্থলকীয় টেট্রাগোনালের বন্ধন কোণ 109 ডিগ্রি, 28 or 109.5 ডিগ্রি। এগুলার এক্সাম্পল হচ্ছে মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়াম আয়ন এবং হিরক। বাট সেম sp3 সংকরণের ক্ষেত্রে ত্রিকোণাকার পিরামিডীয় বা বি আকৃতির কিছু যৌগ আছে যেগুলোর আবার বন্ধন কোণ একটু কম, যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে 160 ডিগ্রি, বাট অ্যামোনিয়াটাও কিন্তু sp3 সংকরণ, বাট এটার অনুর আকৃতি হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়, একটি এক্সেপশনাল। আবার এই যে পানি এটাও কিন্তু sp3 সংকরণ, বাট এটার বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি এবং অনুর আকৃতিটা হচ্ছে বি আকৃতি। এই যে কয়েকটা এক্সেপশনাল জিনিস আছে, এগুলো একটু মনে রাখবেন। আর সবচেয়ে যে জিনিসগুলা আপনারা কনফিউশনে পড়েন সেটা হচ্ছে এই যে অ্যালকেনে মনে রাখবেন হচ্ছে sp3, আর অ্যালকিন অর্থাৎ অ্যালকিনে মনে রাখবেন হচ্ছে sp2, আর হচ্ছে অ্যালকাইন এটাতে মনে রাখবেন হচ্ছে sp সংকরণ। অর্থাৎ অ্যালকেন মানে হচ্ছে একক বন্ধন, আর অ্যালকিন মানে হচ্ছে দ্বিবন্ধন, আর অ্যালকাইন মানে হচ্ছে ত্রিবন্ধন। অর্থাৎ একক বন্ধনের ক্ষেত্রে sp3, আর অ্যালকিনের ক্ষেত্রে দ্বিবন্ধনের ক্ষেত্রে sp2, আর অ্যালকাইন ত্রিবন্ধনের ক্ষেত্রে sp সংকরণ। এই জিনিসটা মনে রাখবেন, সবচেয়ে বেশি এই জিনিসটা আমরা কনফিউশনে পড়ি। আর C6H6 বেনজিনের ক্ষেত্রে সংকরণ মনে রাখবেন হচ্ছে sp2, এগুলো হচ্ছে কমন কিছু জিনিস, এগুলো মনে রাখবেন। আর গ্রাফাইটের ক্ষেত্রে মনে রাখবেন হচ্ছে sp2, আর ডায়মন্ড বা হীরক এটার ক্ষেত্রে মনে রাখবেন হচ্ছে sp3। এইসব কমন জিনিসগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো আমার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে দেখেন, নিম্নের কোন যৌগটিতে sp2 সংকরণ অনুপস্থিত? এই যে C6H6 এটাতে কিন্তু sp2 সংকরণ আছে, বোরন ট্রাইফ্লোরাইড এটাতেও কিন্তু sp2 সংকরণ আছে, গ্রাফাইট এটাতেও কিন্তু sp2 সংকরণ আছে। নাই হচ্ছে ডায়মন্ড বা হীরকে, আমি বলেছিলাম আপনাকে ডায়মন্ড বা হীরকে হচ্ছে sp3 সংকরণ। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি ডায়মন্ড। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনাকে যেটা করতে হবে, ভর্তি পরীক্ষায় এই সংকরণ সম্পর্কিত একটা কোয়েশ্চেন কিন্তু প্রায় সময় রিপিট হয়, আপনাকে এই চারটা একটু ভালো করে থিসিস করতে হবে, তাহলে আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। নেক্সট আরেকটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি, কোনটি পর্যায়বৃত্ত ধর্ম নয়? তো
তো দেখেন অ্যাটমিক রেডিয়াস, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি অর মেল্টিং টেম্পারেচার। অপশনগুলো আপনাকে ইংলিশে দেওয়া আছে, আপনাকে বাংলাটা জানতে হবে। অ্যাটমিক রেডিয়াস মিনস হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে। আর ইলেকট্রোনেগেটিভিটি এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, আপনাকে বাংলাটা জানতে হবে। ইলেকট্রন অ্যাফিনিটি এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি অ্যাফিনিটি। দেন হচ্ছে মেল্টিং টেম্পারেচার, এটা হচ্ছে গলনাঙ্গ। তো আমাদের বইয়ে পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে অনেকগুলোই দেওয়া আছে, আপনাকে এগুলো একটু মনে রাখতে হবে। আমি রিলেটেড ইনফরমেশন আকারে কিছু দিয়েছি যেগুলো ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশিবার রিপিট হয়। যেমন এই যে একই পর্যায়ে বাম হতে ডানে গেলে কিছু পর্যায়বৃত্ত ধর্ম লক্ষ্য করা যায়, আবার একই পর্যায়ে যখন বাম হতে ডানে যাবেন তখনও কিছু পর্যায়বৃত্ত ধর্ম লক্ষ্য করা যায়। যেমন একই পর্যায়ে বাম হতে ডানে গেলে কিছু পর্যায়বৃত্ত ধর্ম বাড়ে, যেমন আয়নীকরণ শক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, অধাতব বৈশিষ্ট্য বাড়ে, এগুলা মনে রাখবেন। আবার একই পর্যায়ে যখন আপনি বাম হতে ডানে যাবেন তখন কিছু পর্যায়বৃত্ত ধর্ম কমে, যেমন পরমাণুর আকার কমে, ধাতব বৈশিষ্ট্য কমে, তড়িৎ ধনাত্মকতা কমে, দেন হচ্ছে দ্রাব্যতা কমে, এই জিনিসগুলো মনে রাখবেন। তো এই সবগুলো হচ্ছে মূলত পর্যায়বৃত্ত ধর্ম। তো আমি এখানে একটা ছোট করে নোট লিখে দিয়েছি, সেটা হচ্ছে গলনাঙ্গ এবং স্ফুটনাঙ্গ এটাকে আমরা পর্যায়বৃত্ত ধর্ম বলতে পারি না, কারণ হচ্ছে এই গলনাঙ্গ এবং স্ফুটনাঙ্গ একটা সিকুয়েন্সে হয় না, একটা অনিয়মিতভাবে পরিবর্তিত হয়। দ্যাটস ওয়াই আমরা এই গলনাঙ্গ স্ফুটনাঙ্গে পর্যায়বৃত্ত ধর্মের আন্ডারে অন্তর্ভুক্ত করতে পারি না, এই জিনিসটা আপনি মনে রাখবেন। দ্যাট মিনস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, আমরা দেখলাম পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো সবগুলোই পর্যায়বৃত্ত ধর্ম এবং একটা সিকুয়েন্স এগুলা পরিবর্তন হয়। বাট মেল্টিং টেম্পারেচার, গলনাঙ্গ এবং স্ফুটনাঙ্গ এগুলা অনিয়মিতভাবে পরিবর্তিত হওয়ার কারণে মেল্টিং টেম্পারেচারকে পর্যায়বৃত্ত ধর্মের অন্তর্ভুক্ত করতে পারি না। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। ওকে, এই ভিডিওর সর্বশেষ কোয়েশ্চেন, একটি তরল পদার্থকে উত্তপ্ত করলে সেটি তখনই ফুটতে আরম্ভ করে যখন তরলের আয়তন বৃদ্ধি পায়, তরলের বাষ্পীয় চাপ বায়ুমণ্ডলের চাপের সমান হয়, তরলের উষ্ণতা বায়ুমণ্ডলের উষ্ণতা অতিক্রম করে, তরলের উপর বায়ুর চাপ বৃদ্ধি পায়। আমাকে কোয়েশ্চেনটা করা হয়েছে, দেখেন একটা তরল পদার্থকে উত্তপ্ত করলে সেটা কখন ফুটতে আরম্ভ করে। এটা মূলত আমরা যারা নর্মালি এসএসসি লেভেল থেকে সায়েন্স নিয়ে স্টাডি করে আসছি তাদের জন্য খুবই একটা ইজি কোয়েশ্চেন, বাট অনেকেই কনফিউশনে পড়ে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করেন। বাট এটা আমাদের সবারই নর্মালি জানা থাকার কথা, একটা তরল পদার্থকে উত্তপ্ত করলে সেটা তখনই ফুটতে আরম্ভ করবে যখন হচ্ছে তরলের বাষ্পীয় চাপ বায়ুমণ্ডলের চাপের কি হয়, সমান হয়। এই জিনিসটা এটা কমন একটা জিনিস, এটা কিন্তু মিস্টেক করা যাবে না। এটা বের অনেকগুলো কমন কোয়েশ্চেন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দিয়ে দেয়। ওকে, টুডে আপ টু দিস। আমরা পরবর্তী দ্বিতীয় পর্বে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে বাকি যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেই কোয়েশ্চেনগুলোর সলিউশন এবং শর্ট ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।